নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে শিক্ষাবিজ্ঞান বিষয়ের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বিএ, এমএ, এমএড এবং বিএড স্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হলো মুদালিয়র কমিশন, আর এর ইংরেজি প্রতিশব্দ হলো সেকেন্ডারি এডুকেশন কমিশন। এটি গঠন করা হয়েছিল 1952 থেকে 53 সালে। সবার প্রথম আসছে ভূমিকা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়ে গেছে, এটা রাধাকৃষ্ণন হবে, ঠিক আছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উচ্চশিক্ষা সম্পর্কে সুপারিশ করতে গিয়ে মন্তব্য করেছিলেন যে শক্তিশালী এবং উচ্চমানের মাধ্যমিক শিক্ষা প্রচলিত না হলে উচ্চশিক্ষার ভিত্তি সুদৃঢ় হতে পারে না। কমিশনে তিনি মন্তব্য করেছিলেন, আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিঙ্ক আওয়ার এডুকেশনাল মেশিনারি অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্মস। সুতরাং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। এই লক্ষ্যে 1952 সালের 23শে সেপ্টেম্বর ভারত সরকার দেশি ও বিদেশি 9 জন শিক্ষাবিদকে নিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশনের সভাপতি ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। মুদালিয়রের নাম অনুসারে এই কমিশনকে মুদালিয়র কমিশন নামে অভিহিত করা হয়। কমিশনের সদস্য। মাধ্যমিক শিক্ষা কমিশন তথা মুদালিয়র কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন বিদেশি সদস্য ছিলেন। বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি, অপরজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র সভাপতি, ডক্টর কে এস শ্রীমালী, শ্রীমতী হংস মেহতা, শ্রী জি এ তারপর ভেলা, শ্রী জে এ তারপর ভেলা, শ্রী এস টি ব্যাস, শ্রী কে জি সায়াদিন এবং শ্রী অনাথ বসু ছিলেন সম্পাদক। রিপোর্ট পেশ। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সব দিক বিচার বিশ্লেষণ করে 1953 খ্রিস্টাব্দে কমিশন ভারত সরকারের কাছ থেকে 311 পৃষ্ঠা সংবলিত একটি দীর্ঘ রিপোর্ট পেশ করে। মুদালিয়র কমিশনের ওই রিপোর্টটিতে 16টি অধ্যায়ে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয় এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সুপারিশ নথিভুক্ত করা হয়। এরপর আসছে মাধ্যমিক শিক্ষার ত্রুটি বা ডিফেক্টস অফ সেকেন্ডারি এডুকেশন। কমিশন প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যেসব ত্রুটি লক্ষ্য করেছেন তা হলো, আমাদের বিদ্যালয়গুলিতে যে শিক্ষা দেওয়া হয় তার সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। এই শিক্ষা অতিরিক্ত পুস্তক কেন্দ্রিক, যান্ত্রিক ও বৈচিত্র্যহীন। এই শিক্ষা বিবিধ সামাজিক কর্তব্য ও দায়িত্ববোধ শেখায় না। সামাজিক কর্মক্ষমতা এই শিক্ষায় জন্মায় না। ছাত্রদের সুনাগরিক রূপে গড়ে তোলার কাজে এই শিক্ষা ব্যর্থ হয়েছে। এই শিক্ষা সমাজে কিছু অযোগ্য লোকের সৃষ্টি করে। প্রচলিত শিক্ষা শিক্ষার্থীর সামগ্রিক ব্যক্তিত্ব গঠন করে না। বিদ্যালয়গুলিতে তাত্ত্বিক শিক্ষার উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীর চারিত্রিক বিকাশ ঘটে না। এই শিক্ষা ছাত্রদের কেবল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য প্রস্তুত করে। পাঠ্যক্রমে বৈচিত্র্য না থাকায় শিক্ষা শেষে চাকুরির অভাবে তারা বেকারত্ব বরণ করতে বাধ্য হয়। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যালয়ে ভারাক্রান্ত পাঠ্যক্রম, বাঁধা ধরা সময় তালিকা এবং অনুপযুক্ত পাঠ্যপুস্তক অনুসরণ করা হয়। বিদ্যালয়গুলিতে শারীরশিক্ষা, সামাজিক শিক্ষা ও সহপাঠক্রমিক কাজকর্মের অভাব ও চিরাচরিত পুরাতন শিক্ষা পদ্ধতি অনুসৃত হওয়ার ফলে শিক্ষার্থীরা নেতৃত্ব দেবার গুণাবলী অর্জন করতে পারে না। বোধহীন কতকগুলি বিষয় মুখস্থ করে স্মৃতিকে ভারাক্রান্ত করার ফলে তাদের স্বাধীনভাবে চিন্তা করার কাজ হবে, ঠিক আছে। স্বাধীনভাবে চিন্তা করার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা জন্মায় না আর কি। এখানটা একটু মিস্টেক হয়েছে, ভাষাটা ঠিক করে নেবে।
মাধ্যমিক শিক্ষায় ইংরেজি ভাষার উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে অন্যান্য ভাষাগুলি অবহেলিত হয়। হবে, হ্যাঁ। ছাত্র সংখ্যা বৃদ্ধির ফলে শ্রেণীগুলি আকারে খুব বড় হয়েছে। এর ফলে ছাত্ররা শিক্ষকের ব্যক্তিগত সংস্পর্শে আসার সুযোগ পায় না। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অভাবে ছাত্রদের চরিত্র সুগঠিত হচ্ছে না এবং বিদ্যালয়ে প্রকৃত শিক্ষার বাতাবরণ সৃষ্টি হচ্ছে না। ত্রুটিপূর্ণ প্রচলিত পরীক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতিকে যান্ত্রিক ও প্রাণহীন করে তুলেছে। প্রকৃতপক্ষে ছাত্রদের মধ্যে শৃঙ্খলার অভাব, শিক্ষকের সামাজিক মর্যাদার অভাব, আর্থিক দুর্গতি, গতানুগতিক পাঠ্যক্রম, যান্ত্রিক শিক্ষা পদ্ধতি, অবৈজ্ঞানিক পরীক্ষা ব্যবস্থা সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় এক অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। এরপর আসছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। এইমস অফ সেকেন্ডারি এডুকেশন। মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি হল: 1. জাতীয় আয় বৃদ্ধি। শিক্ষার্থীরা যাতে উৎপাদনশীল নাগরিকে পরিণত হয় এবং জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়াই মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য। 2. ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হবে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা। 3. চরিত্র গঠন। শিক্ষার্থীদের চরিত্র গঠনের প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যাতে তারা উদিত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নাগরিক হিসাবে সৃজনশীল মন নিয়ে অংশগ্রহণ করতে পারে। 4. বৃত্তিমূলক দক্ষতা। শিক্ষার্থীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা বৃত্তিমূলক দক্ষতা বা ভোকেশনাল এফিসিয়েন্সি অর্জন করতে পারে এবং দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধনে নিজেদের আত্মনিয়োগ করতে পারে। 5. নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি। মাধ্যমিক শিক্ষা কমিশন বলে, দেশে সর্বভারতীয় স্তরে নেতার অভাব না থাকলে মধ্যবর্তী স্তরের নেতার ঘাটতি আছে। যেহেতু সৎ, নিষ্ঠাবান আঞ্চলিক নেতাদের নেতৃত্বে দেশের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে পারে, সেহেতু মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের নেতৃত্ব গ্রহণের উপযোগী শিক্ষা দেওয়া। 6. বয়ঃসন্ধিকালের চাহিদা পূরণ। দৈহিক ও মানসিক পরিবর্তন হেতু বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের মনে যৌন কৌতূহল দেখা যায়, সুতরাং মাধ্যমিক শিক্ষা যেন তাদের বয়ঃসন্ধিকালের চাহিদাগুলি পূরণ করতে পারে। পর আসছে মাধ্যমিক শিক্ষার কাঠামো, স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম স্তরে 4 বছরের প্রাথমিক শিক্ষা বা 5 বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষা। দ্বিতীয় স্তরে 4 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা বা 3 বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা। তৃতীয় স্তরে 1 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা। ঠিক আছে, অর্থাৎ কমিশনের প্রস্তাব ছিল মোট 12 বছরের বিদ্যালয় শিক্ষা, কিন্তু পরবর্তীকালে কর্তৃপক্ষ ও অভিভাবকদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে কমিশন 12 বছরের পরিবর্তে 11 বছরের বিদ্যালয় শিক্ষার সুপারিশ করে। 4 বছরের প্রাথমিক শিক্ষা বা 5 বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষা, 4 বছরের নিম্ন মাধ্যমিক বা 3 বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা, 4 বছরের উচ্চতর মাধ্যমিক শিক্ষা। ডিগ্রি কোর্সের সময়কাল হবে 3 বছরের। বৃত্তি শিক্ষার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলিতে 1 বছরের প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করতে হবে। প্রতিটি রাজ্য সরকারকে গ্রামীণ বিদ্যালয় ও কলেজগুলিতে কৃষি, পশুপালন, কুটির শিল্প প্রভৃতি বিষয়ে শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রচলিত 4 বছরের স্নাতক শিক্ষাক্রম সমন্বিত পেশাগত কলেজগুলির ক্ষেত্রেও 1 বছরের বিশেষ প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমের ব্যবস্থা করতে হবে। দশম শ্রেণীযুক্ত বিদ্যালয়গুলি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 1 বছরের প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমের ব্যবস্থা করতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রচলিত বিদ্যালয় স্তরের শিক্ষাকালকে 10 বছরের পরিবর্তে 11 বছর করা হয়েছে এবং প্রচলিত ইন্টারমিডিয়েট স্তরের 2 বছরের শিক্ষাকালকে এক বছর করে ভাঙা হয়েছে। উক্ত 2 বছরের মধ্যে 1 বছর মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত হয়ে 11 বছরের সম্পূর্ণ বিদ্যালয় স্তরের শিক্ষা শেষ হবে। অপর 1 বছর প্রচলিত 2 বছরের স্নাতক স্তরের সঙ্গে যুক্ত হয়ে 3 বছরের স্নাতক স্তর গঠিত হবে। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা ইন্টারমিডিয়েট স্তর কমিশনের সুপারিশে বিলুপ্ত হয়। পাঠ্যক্রম বা কারিকুলাম। কমিশন পাঠ্যক্রমে 2টি ভাগের কথা বলে।
একটা হচ্ছে আবশ্যিক বা কম্পালসারি, অপরটা হলো বা মূল অংশ বা কোর, এবং শেষে হচ্ছে ঐচ্ছিক বা ইলেকট্রিক অংশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো পাঠ্যক্রমে কিন্তু মূল দুটো, তার সাথে ঐচ্ছিক আছে। ঠিক আছে, মূল দুটির মধ্যে একটা হচ্ছে আবশ্যিক বা কম্পালসারি বা মূল। ঠিক আছে, আবশ্যিক বা কম্পালসারি বা মূল বা কোর, আর আরেকটা হচ্ছে ঐচ্ছিক বা ইলেকট্রিক। আমার এটা বলতে ভুল হয়েছিল। ঠিক আছে, পাঠ্যক্রমের দুটি অংশ, আবশ্যিক কম্পালসারি বা মূল অংশ, আর একটা হচ্ছে ঐচ্ছিক অংশ। তো সবার প্রথম আসছে আবশ্যিক বা মূল অংশ। আবশ্যিক বা মূল অংশে থাকবে এক, ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এখানে শিক্ষার্থীদের দুটি ভাষা শিখতে হবে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা এবং প্রাচীন ভাষার মিশ্রণ। বি, নিম্নলিখিত ভাষাগুলি থেকে যে কোনো একটি, হিন্দি, যাদের মাতৃভাষা হিন্দি নয়। তারপরে হচ্ছে প্রাথমিক ইংরেজি, ইংরেজি যারা পূর্বে পড়েনি। 3, ইংরেজি যারা পূর্ব স্তরে ইংরেজি পড়েছে। 4, হিন্দি ছাড়া একটি আধুনিক ভারতীয় ভাষা। 5, ইংরেজি ছাড়া একটি আধুনিক ইউরোপীয় ভাষা। 6, একটি প্রাচীন ভাষা। এরপর আসছে সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স। প্রথম 2 বছরের জন্য সাধারণ পাঠ। 3 হচ্ছে সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক, প্রথম 2 বছরের জন্য সাধারণ পাঠ। 2 হচ্ছে ঐচ্ছিক বা ইলেকট্রিক। তাহলে প্রথমে এটা গেল, দেখো এটা প্রথমে গেল তোমার আবশ্যিক বা মূল অংশ, আবশ্যিক বা মূল অংশটা গেল। এরপর হচ্ছে ঐচ্ছিক বিষয়ের যে বিভাগগুলো আছে, ঐচ্ছিক বা ইলেকটিভ। ঐচ্ছিক অংশটির পাঠ্যক্রমে যেসব পাঠ্য বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলিতে আছে 7টি মূল বিভাগ। শিক্ষার্থী 7টি মূল বিভাগ বা 7 স্ট্রিম থেকে যে কোনো একটি বিভাগ নির্বাচন করবে। তারপর নির্বাচিত মূল বিভাগটির অন্তর্গত বিষয়সমূহ থেকে যে কোনো 3টি বিষয় নির্বাচন করবে। 7টি মূল বিভাগ হলো, দেখো এটা থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন, মানে পরীক্ষায় যে কোনো স্তরে কিন্তু এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। বিএ বলো, এমএ বলো, এসএলএসটি বলো, উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার বলো, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে 7টি মূল বিভাগ হলো, এক হলো মানবীয় বিদ্যা বা হিউম্যানিটিস। এ, একটি প্রাচীন ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা একটি তৃতীয় ভাষা যা শিক্ষার্থী আবশ্যিক অংশে গ্রহণ করেনি। বি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও পৌরবিজ্ঞান, সঙ্গীত, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, প্রাথমিক মনোবিদ্যা ও তর্কশাস্ত্র। এরপর আসছে বিজ্ঞান বা সায়েন্স। এর মধ্যে আছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীবনবিজ্ঞান, ভূগোল, গণিত, প্রাথমিক শারীরবিদ্যা ও স্বাস্থ্যবিজ্ঞান। 3, কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল এডুকেশন। এর মধ্যে আছে ফলিত বিজ্ঞান, ফলিত গণিত ও জ্যামিতিক অঙ্কন, প্রাথমিক প্রযুক্তিবিদ্যা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 6 হচ্ছে বাণিজ্য বা কমার্স। এর মধ্যে আছে বাণিজ্যিক প্রয়োগবিদ্যা, হিসাব নিকাশ, বাণিজ্যিক ভূগোল বা প্রাথমিক অর্থনীতি ও পৌরবিজ্ঞান, শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং। 5 আছে কৃষি বা এগ্রিকালচার। এর মধ্যে আছে সাধারণ কৃষিবিদ্যা, উদ্যান রচনা ও কৃষিকাজ, পশুপালন, কৃষি রসায়ন ও উদ্ভিদবিদ্যা। 6, চারুকলা বা ফাইন আর্টস। এ, চারুকলার ইতিহাস। বি, অঙ্কন ও নকশা। সি, নৃত্যকলা। ডি, চিত্র। ই, সঙ্গীতকলা। 7, গার্হস্থ্য বিজ্ঞান বা হোম সায়েন্স। এ, গার্হস্থ্য অর্থনীতি। বি, খাদ্য প্রস্তুতি ও রন্ধন প্রণালী। সি, গৃহ পরিচালনা। ডি, মাতৃমঙ্গল ও শিশুপালন। অন্যান্য যে কোনো বিভাগ থেকে যে কোনো একটি অতিরিক্ত বিষয় শিক্ষার্থী নির্বাচন করতে পারবে। এরপর আসছে শিক্ষার মাধ্যম বা মিডিয়াম অফ এডুকেশন। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় হবে মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার মাধ্যম। 2, নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ছাড়া ইংরেজি ও হিন্দি শিখতে হবে। যাদের মাতৃভাষা অন্য, তাদের অন্য যে কোনো একটি ভারতীয় ভাষা শিখতে হবে। 3, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য 3টি ভাষার ব্যবস্থা রাখতে হবে। একটা হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, তারপর হচ্ছে হিন্দি, আর একটা হলো ইংরেজি।
চার নম্বর পয়েন্ট, উচ্চ হাই এবং উচ্চতর হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কমপক্ষে 2টি ভাষা আবশ্যক থাকবে, যার একটি হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সংস্কৃত ঐচ্ছিক বিষয় হিসাবে গৃহীত হতে পারে। এরপর আসছে পরীক্ষা সংস্কার বা রিফর্মস অফ এক্সামিনেশন। 1952 থেকে 53 খ্রিস্টাব্দের মুদালিয়র কমিশনও প্রচলিত পরীক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন। তাঁদের মতেও পরীক্ষা যদি প্রয়োজনীয় হয়, তবে তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরীক্ষা ব্যবস্থার সংস্কার। গতানুগতিক পরীক্ষার পরিধি সীমিত, পদ্ধতি অনেক বেশি যান্ত্রিক এবং নির্ভরযোগ্যতা অনেক কম। এই কারণেই মুদালিয়র কমিশন যেসব সুপারিশ করেছিলেন সেগুলি হলো: 1. শিক্ষার্থীদের যোগ্যতা নির্ণয়ের জন্য অভ্যন্তরীণ ও বহিঃ পরীক্ষা উভয়ের প্রয়োজন রয়েছে। পরীক্ষাকে নৈর্ব্যক্তিক করার জন্য রচনামূলক বা ইজি টাইপ পরীক্ষার জায়গায় নৈর্ব্যক্তিক পরীক্ষা বা অবজেক্টিভ টেস্টের প্রয়োজনীয়তার কথা বলেছেন। 3. কমিশন বলেন প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা প্রয়োজন যাতে তার সাহায্যে শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান পরিমাপ করা সম্ভব হয়। শিক্ষার্থী যেন কেবলমাত্র মুখস্থবিদ্যার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তরদানে সক্ষম না হয়। 4. কমিশন মনে করেন প্রতিটি শিক্ষার্থীর বিদ্যালয় জীবনে ঘটনাগুলি লিপিবদ্ধ করে রাখা প্রয়োজন। এর জন্য প্রতিটি বিদ্যালয়ের সর্বাত্মক পরিচয়পত্র বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবস্থার প্রবর্তন করা দরকার। 5. কোনো শ্রেণীতে প্রমোশন এর সময় বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা, সর্বাত্মক পরিচয়পত্র ও বার্ষিক পরীক্ষা এই 3 ধরনের ফলাফল একত্রে বিবেচনা করা উচিত। 6. কমিশন মনে করেন মাধ্যমিক স্তরের ক্ষেত্রে থাকবে একটি সাধারণ বহিঃপরীক্ষা বা পাবলিক এক্সটার্নাল এক্সামিনেশন। 6. পরীক্ষায় নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতি বা সিস্টেম অফ সিম্বলিক মার্কিং ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে এ অতি উত্তম, বি উত্তম, সি সাধারণ, ডি মন্দ, ই অতি মন্দ। কমিশনের মতে সংখ্যার দ্বারা শিক্ষার্থীর যোগ্যতা বিচার করা বিজ্ঞানসম্মত এবং মনোবিজ্ঞানসম্মত নয়। যেমন দুজন পরীক্ষার্থীর একজন কোনো বিষয়ে 85, অপরজন 86, এই দুইজনের যোগ্যতার বিচার সম্ভব নয়। এই কারণেই শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সাংকেতিক চিহ্ন ব্যবহারের পদ্ধতি প্রবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ। 8. শিক্ষার্থীদের যোগ্যতা নির্ণয়ের জন্য শেষ পরীক্ষার ফলাফলের সঙ্গে টেস্ট পরীক্ষার ফলাফল যুক্ত করা দরকার। এটা ভুল দেওয়া আছে, এটা ঠিক আছে, এই যে শেষে যেটা কাটলাম এটা বাড়তি দেওয়া আছে, এটা মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে 9. সরকারি পরীক্ষার বা পাবলিক এক্সামিনেশন কম্পার্টমেন্টাল পরীক্ষার প্রবর্তন করা দরকার। পরীক্ষা বিষয়ক সুপারিশগুলি প্রথমে পরীক্ষামূলকভাবে প্রবর্তন করার অভিমত কমিশন সুপারিশ করেছিলেন। এরপর আসছে কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন। কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে অধিক সংখ্যক কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। 2. শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করতে এবং শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ সৃষ্টি করতে শিল্পকেন্দ্রগুলির পাশাপাশি কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। 3. নিখিল ভারত কারিগরি শিক্ষা সংস্থার অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের সাহায্য নিয়ে মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার পাঠ্যক্রম তৈরি করতে হবে। 4. উল্লেখযোগ্য শহরে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন। 1. সুস্থ সবল নাগরিক গড়ে তোলার জন্য প্রতিটি রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। 2. শারীর শিক্ষার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরে একটি করে শারীর শিক্ষা শিক্ষণ সংস্থা গঠন করতে হবে। শিক্ষকের উন্নতি বা ডেভেলপমেন্ট অফ দ্য টিচার। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বত্র একই নীতি অবলম্বন করতে হবে। 2. জীবন জীবিকার স্বার্থে শিক্ষকদের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমা প্রতি ব্যবস্থা চালু করতে হবে। 3. শিক্ষকদের অবসর গ্রহণের বয়স 60 বছর করতে হবে। 4. শিক্ষকদের সন্তানেরা বিনা বেতনে শিক্ষালয়ে পঠন পাঠন করতে পারবে। 5. স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কাল হবে 1 বছর এবং মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কাল হবে 2 বছর। এরপর আসছে নারী শিক্ষা বা সহশিক্ষা, ওমেন এডুকেশন বা কো এডুকেশন। প্রাথমিক স্তরে সহশিক্ষার বা কো এডুকেশন প্রচলন যেমন প্রাচীনকাল থেকে চলে আসছে, তেমনি উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই সুযোগ থাকবে। 2. পাঠ্যক্রমে গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষা পেলে মেয়েরা পরিবার তথা সমাজের প্রতি দায়িত্ব পালনে ব্রতী হবে। 3. প্রাদেশিক সরকার মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে পারবে।
তা সম্ভব না হলে অভিভাবকদের সম্মতিক্রমে মেয়েরা সহশিক্ষার ব্যবস্থাপনায় পঠন পাঠন করবে। এরপর আসছে শিক্ষাদান পদ্ধতি বা টিচিং মেথড। শিক্ষক পাঠ্য বিষয় এমনভাবে উপস্থাপন করবেন যাতে বিষয়টি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য, হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক হয়। দু নম্বর পয়েন্ট, যেখান থেকে 2 নম্বর পয়েন্ট, দলগত কাজের মাধ্যমে শিক্ষাদান করতে হবে। চরিত্র গঠনের জন্য শিক্ষা বা এডুকেশন ফর ক্যারেক্টার বিল্ডিং। শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ চরিত্র বিকশিত করতে হলে পাঠ্যক্রমে সহপাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস অন্তর্ভুক্ত করতে হবে। দৈহিক, মানসিক, পাক্ষবিক বিকাশের জন্য দলগত কর্মসূচির আয়োজন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে এনসিসি গড়ে তুলতে হবে। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে এনসিসি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। 3, স্কুল ম্যাগাজিন, খেলাধুলা, ভ্রমণ, বিতর্ক সভা প্রভৃতি সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের সৌজন্যবোধ, আত্মনির্ভরশীলতা প্রভৃতি গুণাবলীর বিকাশ ঘটবে। নেতৃত্ব দানের ও নেতৃত্ব গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হওয়ার পথ প্রশস্ত হবে। এরপর আসছে বিদ্যালয় প্রশাসন বা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। মাধ্যমিক শিক্ষার নীতি নির্ধারণ করবে মাধ্যমিক শিক্ষা পরিষদ, যার সদস্য সংখ্যা হবে অনধিক 25 জন এবং সভাপতি হবেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তা। 2, প্রতিটি রাজ্যে পরামর্শদানের জন্য রাজ্য শিক্ষা উপদেষ্টা পর্ষদ গঠন করতে হবে। বিদ্যালয় পরিদর্শনের জন্য যোগ্যতা সম্পন্ন পরিদর্শক নিয়োগ করতে হবে। 4, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 300 থেকে 700-র মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 30 থেকে 40-এর মধ্যে থাকবে। 5, প্রতিটি বিদ্যালয়ে পরিচালন সমিতি থাকবে। 6, সপ্তাহে নিয়মিত পঠন পাঠনের দিন সংখ্যা হবে 6। 7, নীতি নির্ধারণের জন্য প্রতিটি রাজ্যে একটি মাধ্যমিক শিক্ষা পর্ষদ থাকবে। এরপর আসছে অর্থ সংস্থান বা মনিটারি অ্যারেঞ্জমেন্ট। মাধ্যমিক শিক্ষার উন্নতি এবং পরিপূর্ণ সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের দায়-দায়িত্ব কেন্দ্রকে নিতে হবে। 2, কারিগরি ও বৃত্তি শিক্ষার উন্নয়নে শিল্প শিক্ষা কর নামে ট্যাক্স প্রবর্তনের কথা সুপারিশে উল্লেখ করা আছে। 3, বিদ্যালয়ের দায়ভার কমানোর জন্য বিদ্যালয় ভবন এবং বিদ্যালয়ভুক্ত জমির উপর বসানো কর রেহাই দেওয়া বাঞ্ছনীয় বলে কমিশন মত প্রকাশ করেছে। নির্দেশনা ও পরামর্শদান। 1, বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের নির্দেশনা ও পরামর্শদানের উপর গুরুত্ব দিতে হবে। 2, প্রতিটি বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত গাইডেন্স অফিসার ও কেরিয়ার মাস্টার নিয়োগ করতে হবে। তারপরে হচ্ছে পরের পয়েন্ট, পাঠ্যপুস্তক বা টেক্সট বুক। পাঠ্যপুস্তকের গুণগত মানোন্নয়নের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঠ্যপুস্তক কমিটি নিয়োগ করতে হবে। 2, পাঠ্যপুস্তক কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হবে না। এরপর আসছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে স্ব সামর্থ্য, রুচি ও প্রবণতা অনুসারে শিক্ষা গ্রহণের সুযোগ পায় তার জন্য বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপনের সুপারিশ করা হয়। যে সমস্ত অঞ্চলে সুযোগ পাওয়া যাবে সেসব অঞ্চলে বহুমুখী বিদ্যালয় শিক্ষার্থীদের রুচি, ক্ষমতা ও প্রবণতা অনুযায়ী বিভিন্ন ন্যায্য বিষয়ের ব্যবস্থা থাকবে। বহুমুখী বিদ্যালয়ের মূল উদ্দেশ্য মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষা গ্রহণের অধিকতর সুযোগ সুবিধা বৃদ্ধি করা। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সাধারণ শিক্ষাক্ষেত্র থেকে ভিড় কমবে এবং যারা যেমন যোগ্যতা সেই অনুযায়ী পাঠ্যক্রম অনুসরণ করার সুযোগ পাবে। এই ব্যবস্থায় বৃত্তি শিক্ষা সাধারণ শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষার অন্তর্ভুক্ত হবে এবং তার ফলে বৃত্তি শিক্ষার প্রতি সমাজের যে অবজ্ঞার মনোভাব আছে তা দূর হবে এবং বৃত্তি শিক্ষা গ্রহণ করতে হচ্ছে বলে শিক্ষার্থীদের মনে কোনো রকম হীনমন্যতা বোধ জাগবে না। এজন্য কমিশন বহুমুখী বিদ্যালয়গুলির সঙ্গে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছেন। এই জন্য মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার কোর্স নির্ধারণ, পাঠ্যসূচি সংগঠন ইত্যাদি প্রসঙ্গে নিখিল ভারত কারিগরি শিক্ষা সংস্থা বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং অনুরূপ সংস্থাগুলির সহযোগিতা গ্রহণ করার সুপারিশ করেন। বহুমুখী বিদ্যালয়ের কোর্স শেষ করার পর শিক্ষার্থীরা যাতে উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ পায় তার জন্য পলিটেকনিক অথবা টেকনোলজিক্যাল প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এছাড়া প্রতিটি রাজ্য সরকারকে গ্রামীণ বিদ্যালয়
ও কলেজগুলিতে কৃষি, পশুপালন, কুটিরশিল্প প্রভৃতি বিষয় শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। এরপর আসছে মুদালিয়ার কমিশনের ত্রুটি, ডিমেরিটস অফ মুদালিয়ার কমিশন। বহুমুখী পাঠ্যক্রমের চাহিদা মেটাতে চাহিদা অনুযায়ী বিদ্যালয় স্থাপন, সেই অনুযায়ী পরীক্ষাগার, লাইব্রেরি স্থাপনের কথা কমিশনের রিপোর্টে উল্লেখ থাকলেও তা যে সেই সময় অসম্ভব ছিল, এটা হচ্ছে অসম্ভব, প্লিজ এটা ভুল হয়ে গেছে, অসম্ভব ছিল তা কমিশন স্বীকার করেনি। ঠিক আছে, অসম্ভব ছিল, হ্যাঁ, তা স্বীকার করেনি। 2, অতি অল্প বয়সে বিশেষীকরণের ব্যবস্থা অনেক শিক্ষাবিদদের দ্বারা নিন্দিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশ করা অপরিপক্ক শিক্ষার্থীরা অন্যদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। 3, বহুমুখী পাঠ্যক্রমের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়িত করতে যে বিপুল সংখ্যক বিশেষজ্ঞ শিক্ষকের প্রয়োজন তার যোগান কোথা থেকে আসবে তা কমিশনের রিপোর্টে উল্লেখ নেই। এরপর আসছে কমিশনের উজ্জ্বল দিক, মেরিটস অফ মুদালিয়ার কমিশন। এই কমিশনের রিপোর্টেই সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কমিশন বহুমুখী বিদ্যালয়ের পরিকল্পনা করে শিক্ষার্থীদের আগ্রহ, চাহিদা ও সামর্থ্য অনুসারে শিক্ষাদানের কথা বলেছিলেন। তো এই ছিল তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়ার কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানে একটি ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।